নমস্কার দাদা, আমি সুমনা দত্ত। আজকে টুডে নিউজ 290 থেকে আমরা এসেছি। তো একটা সার্ভে করা হচ্ছে, এসআইআর নিয়ে আজকে সার্ভে করা হচ্ছে। তো সেই এসআইআরে আমরা দেখলাম কি আজকে বিজেপির মূল উদ্দেশ্য হলো সাধারণ মানুষের নাম বাদ দেওয়া। আজকে সাধারণ মানুষের বাদ তাদের থেকে মুছে দেওয়া হচ্ছে, যারা রেশন বন্ধ করে দেওয়া, সরকারি সমস্ত পরিষেবা বন্ধ করে দেওয়া হচ্ছে। এই বিষয়ে কী বলবেন? একটা ঘটনা দেখুন, এই এসআইআরটা কিন্তু নতুন হচ্ছে না, 2002-এও এটা এসআইআর হয়েছে। কিন্তু তখন যে সরকার ছিল সে সরকারটা একটা পলিটিক্যাল সরকার ছিল, অর্থাৎ সে রাজনৈতিক দলটা পলিটিক্যাল একটা রাজনৈতিক দল ছিল। কিন্তু আমার মনে হয় যে এখন যে বর্তমানে সরকার সেটা আমার রাজনৈতিক দল মনে হয় না, কারণ আমার মনে হয় এটা একটা ধর্মীয় দল। কারণ তার কারণটা হচ্ছে রাজনৈতিক দল সর্বদাই মনে করে, সবসময় মনে করে যে মানুষকে নিয়ে আমায় চলতে হবে, মানুষই আমার গণতন্ত্রের গণদেবতা এবং মানুষের ভোটারেই আমি নির্বাচিত হয়েছি। সেই মানুষগুলোকে বাদ দেওয়ার আগে তাকে ভাবতে হবে যে কেন বাদ দিচ্ছি। কিন্তু কোনো যদি ধর্মীয় দল হয় তারা কি করবে, যে চিহ্নিত করে করে বাদ দেওয়া হবে, যে এদেরকে বাদ দিয়ে দিই। এবং রাজনৈতিক দল কিন্তু এটা করে না। আজকে যাদের ধরুন 90 লাখ যারা 90 লাখ ভোটার বাদ দিয়ে দিচ্ছে, তাহলে এই 90 লাখ ভোটার যাদের বাদ দিচ্ছে তারা কারা, তারা কোথা থেকে এসছেন? এবং আমি যে সংবিধানকে আমি ছোট করতে চাই না, যে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যে জিনিসগুলো করা হচ্ছে, তো মানুষ আর পরে কার কাছে যাবে? মানুষ তো সবার শেষে মানুষ কী করে, সুপ্রিম কোর্ট নয়, হাইকোর্ট নয়, এখানে একটা বিচার চাওয়ার জন্য যায়। তাহলে এই মানুষগুলোকে বাদ দেবার আগে তাহলে এদেরকে তোমায় চিহ্নিত করতে হবে যে আপনি বাদ দেবার আগে এ কি নাগরিক নয়? আর এই যদি নাগরিক হয়, ভোটার কার্ড হয়, এই ভোটেই তো কিন্তু নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছিলেন। তাহলে ইনি যদি ভোটার না হয়, ইনি যদি নাগরিক না হয়, তাহলে আমাদের সংবিধানে লেখা আছে যে একজন নাগরিকই পারে ভোট অধিকার প্রয়োগ করার জন্য। তাহলে এনারা যদি 24-এ ভোট দিয়ে থাকে আর তার ভোটে যদি প্রধানমন্ত্রী হয়, এরা যদি ইল্লিগাল হয়, এদেরকে যদি পাঠানো হয়, সঙ্গে তো প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকেও পাঠিয়ে দিতে হবে তাদের সাথে। এটাই তো লজিক বলছে। তাই আমি চাইবো যে এটা এখনও পর্যন্ত আইনের সাহায্য নিয়ে যাদেরকে বাদ দিয়ে বিবেচনা করা উচিত, এবং বিবেচনা করে তারা যাতে ভোটার লিস্টে থাকে, এবং খুব খুব ফুটিয়ে নাটিয়ে দেখতে হবে এরা কোথা থেকে এসছিলেন, কেন এদেরকে আমি লজিক্যাল ডিসক্রিপেন্সির মধ্যে ফেলছি, কেন আমি এদের নামটাকে বাদ দিচ্ছি, এরা কি এখানকার নাগরিক নয়? তার পরিবারের ইতিহাস নিয়ে আসতে হবে, কোথায় ছিলেন। অনেক মানুষ আছে যারা কি করেন, হয়তো এখানে ভবানীপুর অঞ্চল অনেক মানুষ হয়তো জানেন, অনেক বলিষ্ঠ পরিবাররা যারা থাকে তাদের অনেক ছেলেমেয়েরা কিন্তু বিদেশে চলে গেছে। এবার বিদেশে চলে যাবার পরে তারা ওখানে নাগরিক নয়, বিদেশে নাগরিক নয়, এখানকারই নাগরিক। কিন্তু তার মানে এটা নয় যে তার নামটা কেটে বাদ দেওয়া হবে। সে তো এখানে জন্মগ্রহণ করেছে, এখানেই পড়াশোনা করেছে, এখানেই সব কিছু করেছে। তার মানে 19-24-এ ভোট দেয়নি বলে তার ম্যাচিং হচ্ছে না, তাকে কেটে বাদ দেওয়া, এটা কিন্তু বিবেচনা করা উচিত। এটা সংবিধানকেও দেখা উচিত যে একটা মানুষের ভোট অধিকার যদি কেড়ে নেওয়া যায় তাহলে কিন্তু সম্পূর্ণভাবে তাকে নিঃস্ব করে দেওয়া হয়। তাহলে তাকে কী হয়, না ভারতের না অন্য কোনো জায়গা, তাহলে সে কোথায়, মাঝখানে মাঝপথে সে রয়ে যায়। সেটা কিন্তু নির্বাচন কমিশনকে জানাতে হবে যে উনি কে, উনি কোথা থেকে এসছেন, তারপরে ওনার নামটাকে বাদ দেওয়া উচিত, আমি এটা মনে করি। আজকে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেছেন যাদের নাম বাদ দেওয়া তারা নাকি দেশদ্রোহী। দেখুন একটা কথা, এগুলো পলিটিক্যাল পার্টিরা বলতে পারেন। পলিটিক্যাল পার্টিরা দেশদ্রোহী বলার আগে 10-12বার চিন্তা করুন। একটা ধর্মীয় দল এরকমভাবে বলতে পারে, একটা ধর্মীয় দলের উস্কানিমূলক বক্তব্যের মধ্যে দিয়েই মানুষকে বিভাজন করার চেষ্টা করে। এবং রাম রহিম আমি মনে করি সবই এক। আমরা যারা এখানে আছি তারা প্রত্যেক ধর্মের অনেক ধর্মের বিশ্বাসী ভবানীপুর অঞ্চলে আছে। এখানে শিখ আছে, বৈদিশ আছে, নেপালিরা আছে, বিহারিরা আছে, উত্তরপ্রদেশের লোক আছে, রাজস্থানের লোকেরা আছে, বাঙালিরা আছে, এবং অনেক জাতি মিলিয়ে কিন্তু আমাদের এখানে বসবাস করা হয়। তো আমরা ধর্মটাকে প্রাধান্য বেশি দিই না। ধর্ম আমার মন্দিরে থাকবে, ধর্ম আমার কালী মন্দিরে গেলে নিশ্চয়ই আমি পুজো করব, তাকে ডাকবো, সব কিছু করবো। কিন্তু এই জাতিভেদ এর মধ্যে ঢুকিয়ে দেওয়া, ধর্মের যে একটা বীজ বহন করে দেওয়া, মানুষের মধ্যে বিভেদ ঘটানো, এবং এই পলিটিক্যাল লিডার যদি হয় তাহলে এরকম ভাষা বলতে পারে না। একটা দাঙ্গা লাগাবার ভাষা কেউ বলতে পারে না। একটা দেশদ্রোহী বলার আগে ওকে চিন্তাভাবনা করতে হবে আঙুলটা কি তার মায়ের দিকে, তার বাবার দিকে উঠছে, কাকে দেশদ্রোহী বলছেন? আপনি একটা পলিটিক্যাল লিডার, আপনি একজন নির্বাচিত হবেন, আপনি বলে দিচ্ছেন দেশদ্রোহী, তাহলে আঙুলটা কোন দিকে, দেশের মানুষের দিকে না তার মা বাবার দিকে উঠছে? সেটাকে আগে ভাবতে হবে। তাকে বলার একটা কথা বলার আগে যাকে ধরে রাখুন, একটা পলিটিক্যাল লিডারের একটা আদর্শগত দিক থাকা উচিত। তাদেরকে দেখে মানুষ শিক্ষা পায়, এবং তাদের মুখে যদি এরকম ভাষা হয় তাহলে আগামী প্রজন্ম কোথায় যাবে, কিভাবে করবে, কাদের দেখবে? একটা দেশদ্রোহী বলে দেওয়ার আগে মানে ভাবনা চিন্তা করেন না যে কাদের আমি বলছি, তারা আমাদের কে, তারা আমাদের ভাই না তারা আমাদেরকে, এটা ভাবা যায় না। একটু কথা বলার আগে একটুখানি মার্জিত রেখে কথা বলা উচিত পলিটিক্যালদের। কিন্তু ধর্মীয় দলরা তো মার্জিত রাখতে পারে না, তারাই বিভেদকামী দল, বিভেদ ঘটাবার জন্য এইসব উস্কানিমূলক বক্তব্য দেয়। আমি তবু আমার কাছ থেকে অ্যাপিল করব যে
দিলীপ ঘোষের শুভবুদ্ধির উদয় হোক, নিজের ঘরের বোনকে যেভাবে দেখবে সেভাবে ভারতবর্ষের মানুষকেও সেভাবে দেখুক, এবং বাংলার মেয়েদেরও সেইভাবে দেখুক, এবং যাদের ঘুষপেটিয়া বলছেন বা যাদের বলছেন দেশদ্রোহী তার বাড়ির দিকটাতে তাকিয়ে থাকুন যে সেও একজন কিন্তু ভোটার বা নাগরিক। একে বলার আগে ওকেও কিন্তু উদ্দেশ্য করা যায়। তাই নিজের মতো করে ভাবুন এদের জন্য। আমার এইটুখানি ভাবছি।